আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যামরিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আমরা তোমাদেরকে গত ক্লাসে অলিগোস্যাকারাইড এর দুটো উদাহরণের একটি হচ্ছে সুক্রোজ, অন্যটি ছিল বায়োজ, এটি পড়িয়েছিলাম। তো আজকে যেহেতু আমরা ধারাবাহিকভাবেই এটি পড়াচ্ছি, তাই কোনো ভূমিকায় না গিয়ে আমরা সরাসরি আমাদের পড়ায় চলে আসছি। আমরা গত ক্লাসে সেলুবায়োজ সুক্রোজের মধ্যে পার্থক্যটি পড়িয়েছিলাম। আজকে আমরা চলে আসছি এর পরবর্তী যে ধাপটি, অর্থাৎ মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং ফাইনালি হচ্ছে বড় অণু যেটি পলিস্যাকারাইড। আমরা এখন সেই পলিস্যাকারাইডের উদাহরণগুলো আমরা গঠন দেখব। আমরা জানি পলিস্যাকারাইডের কয়েকটি উদাহরণ, একটি হচ্ছে স্টার্চ, এটি হচ্ছে সেলুলোজ এবং আরেকটি হচ্ছে গ্লাইকোজেন। তো আমরা প্রথমে আসছি স্টার্চ এর গঠন। তার আগে বলে রাখি, স্টার্চটি এটি হচ্ছে একটি সঞ্চিত পলিস্যাকারাইড এবং আমরা সবাই জানি স্টার্চ উদ্ভিদ দেহের সঞ্চিত খাদ্য। উদ্ভিদ কোষে যে খাদ্যটি সঞ্চিত অবস্থায় থাকে সেটি হচ্ছে স্টার্চ। আর আজকে আমরা এখন সেই স্টার্চের গঠনটি পড়াবো। স্টার্চ গঠিত হয় অসংখ্য আলফা গ্লুকোজের সমন্বয়। তাহলে আমরা সহজেই এই কথাটি বুঝে গিয়েছি, অসংখ্য আলফা গ্লুকোজ পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত হয়ে সৃষ্টি করে স্টার্চ। তো আমরা স্টার্চের গঠনটি শুরু করি। আমরা পাশাপাশি কমপক্ষে 3টি আলফা গ্লুকোজ আঁকবো। এটি দুভাবে আঁকা যায়, আমরা দুটাই তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা শুরু করছি স্টার্চ এর গঠন, যেটি অসংখ্য আলফা গ্লুকোজের সমন্বয়ে গঠিত। আর আবার মনে করিয়ে দিচ্ছি, আলফা গ্লুকোজ মানে হচ্ছে 2 2 1 2 1, 2 2 1 2 1। শুরু করছি আমরা। দুই দুই এক দুই এক। সবগুলো আগে লিখে ফেলি। 2 2 1 2 1। এখানে হচ্ছে 2 2 1 2 1। এখন দেখো, এটি ছিল H, এটি ছিল H, H H H, এটা ছিল CH2OH। এখানে হচ্ছে OH অপোজিটে H H OH
8 CH2OH। এখানে খেয়াল করো একই হবে 8 OH 8 CH2OH। এবার আমরা আবার আগের মতো নাম্বারিং করি। দেখো 1 নং কার্বন 2 3 4 5 6 সেম 1 2 3 4 5 6। এখানেও সেম 1 2 3 4 5 6। শিক্ষার্থীরা যখন তোমরা বাসায় প্র্যাকটিস করবে প্রথমবার কার্বন সংখ্যাটা দিবে, বাট সেকেন্ডবার যখন প্র্যাকটিস করবে সেই সংখ্যা না দিয়ে প্র্যাকটিস করবে। এখন দেখো আমরা সহজে জানি বন্ড তো একটাই, সেটা কি বন্ড? গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে OH OH, সো এ OH OH যদি বন্ড হয় একদম মুখস্থ আমরা জানি H চলে যাবে, এটা চলে যাবে, সো অক্সিজেনটা যুক্ত হবে একটি 1 নং এটি 4 নং। এটা আমরা মুছে ফেলছি। দেখো 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এখানে খেয়াল করো এখানেও সেম H চলে গেল, OH চলে গেল, অক্সিজেনটা যুক্ত হবে 1 নং এবং 4 নং কার্বনের সাথে। তাহলে বলো বন্ডটা কত বন্ড? 1 4। খেয়াল করো 1 4 কি বন্ড? গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড। এখন দেখো এটি কিন্তু স্টার্চ হয়নি। কেন হয়নি? স্টার্চ হচ্ছে অসংখ্য আলফা গ্লুকোজ, বাট এখানে হয়েছে 3টে আলফা গ্লুকোজ, সো এটা এখন পলিস্যাকারাইড নয়, এখন এটি হয়েছে ট্রাইস্যাকারাইড। যদি এটাকে এখন পলিস্যাকারাইড স্টার্চ করতে কি করতে হবে? খেয়াল করো তোমাকে N দিতে হবে। N মানে কি? মানে মাঝখানে এমন অনেকগুলো অণু রয়েছে। যদি অনেকগুলো অণু তুমি দেখাও তাহলে বোঝা গেল স্টার্টিং এন্ডিং মাঝখানে অনেকগুলো অণু, N অনেকগুলো অণু, সুতরাং এটা হয়ে গেল এখন স্টার্চ। এখন দেখো তুমি এভাবে অর্থাৎ মাঝখানে N দিয়েও স্টার্চটা বোঝাতে পারো। আবার আরেকটি ওয়ে আছে, তুমি N না দিয়ে আরেকটা কাজ করতে পারো। কি সেটা? সেটা হচ্ছে দেখো তুমি ও যেটা OH যে বন্ড করে, দেখো আমরা এটাকে এদিকে আবার একটু কন্টিনিউ দেখাবো। একইভাবে এই যে OH আছে দেখো আমরা এই OH টিকে এদিকে একটু কন্টিনিউ বুঝাবো। কি এদিকেও আরো কিছু অণু আছে, খেয়াল করো এদিকেও আরো কিছু অণু, তার মানে হচ্ছে দুদিকে যদি অণু থাকে, শেকল থাকে, লম্বা শেকলের মতো হয়ে যায়, দেন সেটি হয়ে যাবে স্টার্চ। সুতরাং দুভাবেই তোমরা লিখতে পারো, এভাবেও লিখতে পারো স্টার্চ, অথবা যদি আমরা মাঝখানে N দিই তবেও স্টার্চ হয়ে যাবে। খেয়াল করো যদি আমরা মাঝখানে Nটা দিয়ে দিই তবেও গ্লাইকোসাইডিক বন্ড দেখানোর পরে যদি মাঝখানে N দিই তাতেও এটি স্টার্চ হয়ে যাবে। তোমরা যেভাবে সহজ হয়, যেভাবে তোমাদের মনে থাকে সেভাবে করবে। এখন খেয়াল করো এখানে হচ্ছে এটি 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এবার আমরা একটু ভিন্ন ভাবে লিখি। দেখো আমরা এই CH2OH কে একটু ভেঙে লিখি। দেখো CH2OH, দেখো যদি আমরা এইভাবে লিখি, ভিন্ন কালার দিয়ে লিখি সুবিধা হবে বুঝতে। দেখো COH, এটা H, এটা H, ভেঙে লিখলাম। দেখো পাশে এখন আমরা এখানে আরেকটি আলফা গ্লুকোজ আনছি। আগের মতো সবকিছু ঠিক আছে। OH OH 2 2 1 2 1, স্বভাবত এটি H, এটি H, এটি OH, এটি H,
এটি CH2OH। নাম্বারিং করলে আগের মতো নাম্বারিং আসছে, 1 নাম্বার কার্বন, 2 3 4 5 6, এখানে আরো থাকতে পারে। এখন খেয়াল করো, যদি ভাবি আমরা এখানে যে OH এবং OH আছে, খেয়াল করো ভালো করে, এই OH OH এটি হচ্ছে 6 নং, মনে করে দিচ্ছি এটি হচ্ছে 6 নং কার্বন, এটি 1 নং কার্বন। দেখো এখন এই OH OH বন্ড হতে পারে না, যদি এমনটা হয় এই OH আর H মিলে এখন বন্ড হলো, কি বন্ড? গ্লাইকোসাইডিক বন্ড। তখন কি হবে? তখন দেখো এই অক্সিজেনটাই সে কি করবে, সে একটা হাত দিয়ে এই কার্বনকে ধরে রাখলো, আর একটা হাত দিয়ে সে এই কার্বনকে ধরলো। খেয়াল করো, এটা 1 নং কার্বন, এটি হচ্ছে 1 নং কার্বন, এটি হলো 6 নং কার্বন। সুতরাং এখানে তো 1,4 বন্ড আছেই, পাশাপাশি 1,6 বন্ড থাকতে পারে। তার মানে খেয়াল করো, যদি শুধু 1,4 বন্ড থাকে, শুধু 1,4, তাহলে এটি হবে অশাখান্বিত। আর যদি 1,4 এর পাশাপাশি 1,6 থাকে, তখন সেটি হবে শাখান্বিত। তার মানে হচ্ছে স্টার্চটির মধ্যে 1,4 বন্ড তো থাকবেই, তবে কিছু কিছু স্টার্চের মধ্যে 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের পাশাপাশি 1,6 গ্লাইকোসাইডিক বন্ড থাকতে পারে। সে অর্থে স্টার্চ হতে পারে দু রকম, এক হচ্ছে শাখান্বিত আর হলো অশাখান্বিত। যখন শুধু 1,4 বন্ড থাকবে তখন সেটি হবে শাখান্বিত, আর যদি 1,4 বন্ডের পাশাপাশি 1,6 বন্ডটাও থাকে তখন সেটি হবে শাখান্বিত। তাহলে আমরা এতটুকু বুঝে গিয়েছি, স্টার্চ যেটি আছে তারা মূলত দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে শাখান্বিত আর একটি হচ্ছে অশাখান্বিত। যদি শাখান্বিত, সেখানে 1,4 বন্ডের পাশাপাশি 1,6 বন্ড থাকবে, আর যদি সেটি অশাখান্বিত, শুধুই 1,4 বন্ড থাকবে। তাহলে আমরা এভাবে বলতে পারি অসংখ্য আলফা গ্লুকোজ পরস্পরের সাথে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে গঠন করে স্টার্চ, এবং এই স্টার্চটি হচ্ছে একটি সঞ্চিত পলিস্যাকারাইড, যেটি উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে। এবার খেয়াল করো, সেলুলোজ যেটি আমরা জানি এটি হচ্ছে একটি গাঠনিক পলিস্যাকারাইড। সেলুলোজটা যেটি মূলত কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এখন আমরা সেই সেলুলোজের গঠন শুরু করছি। সেলুলোজ, দেখো সেলুলোজ মানে হচ্ছে অসংখ্য বিটা গ্লুকোজ। আমরা একটু আগে অসংখ্য আলফা গ্লুকোজের সমন্বয়ে যে উপাদানটি সৃষ্টি, স্টার্চটি পড়েছি, আর এখন পড়ছি সেলুলোজ, যেটি অসংখ্য বিটা গ্লুকোজের সমন্বয়ে গঠিত, আর এটি হচ্ছে একটি গাঠনিক পলিস্যাকারাইড, যেটি কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান। শুরু করছি। তাহলে আমরা আগের মতোই তিনটা কেন লিখেছি এখন বুঝে গিয়েছি, সো আমরা এখন আর বলছি না, আমরা পাশাপাশি তিনটা বিটা গ্লুকোজ আঁকবো। আবার মনে করিয়ে দিচ্ছি, বিটা গ্লুকোজ মানে হচ্ছে 1 2 1 2 1। আমরা পাশাপাশি তিনটা বিটা গ্লুকোজ আঁকছি। শিক্ষার্থীরা, এই ভিডিওটি দেখার পাশাপাশি তোমরা এই বিষয়গুলো যে আমরা এখন পড়াচ্ছি সেগুলো সঙ্গে সঙ্গে খাতায় লিখে ফেলবে, তাহলেই বোঝার ক্ষেত্রে তোমার অনেক সহজ হবে। তাহলে আমরা লিখে ফেলি আগের মতো, যেহেতু মুখস্থ পারি এখন। বিটা গ্লুকোজ মানে হচ্ছে 1 2 1 2 1। একইভাবে এখানেও 1 2 1 2 1। এখানেও সে 1 2 1 2 1।
এবার আমরা অপোজিটে দিয়ে দিই, 2 এর অপোজিটে 1, 1 এর অপোজিটে 2, সো এটা হবে ওয়েট 8 ওয়েট 8 CH2 ওয়েট। এখানেও একইভাবে দিয়ে দাও, ওয়েট 8 ওয়েট 8 CH2 ওয়েট। এখানে হচ্ছে ওয়েট 8 ওয়েস 8 CH2 ওয়েট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে যেগুলোই পড়িয়েছিলাম বা এঁকেছিলাম প্রত্যেকটি ক্ষেত্রে আমরা নাম্বারিং করেছি, বাট এক্ষেত্রে আমরা এখন আর নাম্বারিং করব না। তোমরা নাম্বারিংটা নিজেই খেয়াল করো, কোনটি 1 নাম্বার কার্বন, কোনটি 2, কোনটি 3, কোনটি 4। এখন দেখো, আমরা জানি যত অলিগো আর যত পলিস্যাকারাইড হোক না কেন সবাই কিন্তু একই বন্ড দ্বারা যুক্ত থাকবে, সেটি হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। সুতরাং দেখো, আর আমি এটাও জানি গ্লাইকোসাইডিক বন্ড হয় একটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে আরেকটি মনোস্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপে। সুতরাং খুব সহজে বোঝা যাচ্ছে এখানে কি হবে, দেখো AOH AOH এর মধ্যে চলে গেল, রইল ও, সে ওটাই যুক্ত করবে কাকে, এটা 1 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, সো আমরা লিখে ফেলি 1 এবং 4। এখানে হচ্ছে ওএস চলে গেল, এস চলে গেল, রইল অক্সিজেন, সে অক্সিজেন যুক্ত করলো 1 নং এবং 4 নং কার্বনকে। তাহলে খেয়াল করো বন্ডটা কি, 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এখন দেখো, এখনো কিন্তু আগের মতো এটি ট্রাই স্যাকারাইড হয়ে আছে। সুতরাং যদি আমরা একে পলিস্যাকারাইড করতে চাই কি করতে হবে, একটি এন দিতে হবে, মানে অসংখ্য অনুপাত এখানে রয়েছে। যদি এটা এভাবে সামারি করি সেলুলোজের গঠন, তখন কি বলবো, অসংখ্য বিটা গ্লুকোজ পরস্পরের সাথে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে তৈরি করে সেলুলোজ। এই সেলুলোজটি হচ্ছে এটি গাঠনিক পলিস্যাকারাইড। এখন খেয়াল করো, এখানে বন্ড 1,4, সো আমরা এখানে স্টার্চ এবং সেলুলোজের পার্থক্য পেয়ে গিয়েছি। প্রথমত, স্টার্চ অসংখ্য আলফা গ্লুকোজের সমন্বয়ে গঠিত, অন্যদিকে সেলুলোজ অসংখ্য বিটা গ্লুকোজের সমন্বয়ে গঠিত। 2 নম্বর, স্টার্চের মধ্যে থাকে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, এর পাশাপাশি থাকতে পারে 1,6 গ্লাইকোসাইডিক বন্ড, কিন্তু সেলুলোজে থাকে শুধুই 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। 3 নম্বর পার্থক্য, স্টার্চ শাখান্বিত হতে পারে আবার অশাখান্বিত হতে পারে, কিন্তু সেলুলোজ কখনো শাখান্বিত হয় না, কারণ তার মধ্যে 1,6 বন্ড নেই, শুধু 1,4। আর লাস্ট ওয়ান হচ্ছে, স্টার্চ হচ্ছে একটি গাঠনিক পলিস্যাকারাইড, স্টার্চ হচ্ছে একটি সঞ্চিত পলিস্যাকারাইড, কিন্তু সেলুলোজ হচ্ছে একটি গাঠনিক পলিস্যাকারাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যন্ত মনোস্যাকারাইডের যে দুটি উদাহরণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, অলিগোস্যাকারাইডের যে উদাহরণ সুক্রোজ এবং সেলুলোজ, পলিস্যাকারাইডের দুটি উদাহরণ স্টার্চ এবং সেলুলোজ, এবং পাশাপাশি সুক্রোজ ও সেলুলোজের পার্থক্য, গ্লুকোজ ও ফ্রুক্টোজের পার্থক্য, স্টার্চ এবং সেলুলোজের যে পার্থক্যটি, এগুলো পড়িয়েছি। তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে এবং আশা করছি তোমরা অবশ্যই এগুলো পারবে ইনশাল্লাহ। আমরা এর পরবর্তী যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে পর্যন্তই, আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।